আজকের ক্লাসে আমরা আমাদের পলিটিক্যাল পার্টি যে স্লাইডটা ছিল, মানে পলিটিক্যাল পার্টি নিয়ে আমরা স্টাডি করছিলাম। ইট উইল কভার দ্য চ্যাপ্টার 23 ফ্রম আওয়ার রেফারেন্স বুক। আমরা একটা রেফারেন্স বুক ফলো করছি, দ্যাট ইজ political science by A.C. Kapoor, sorry, principles of political science by A.C. Kapoor. So ওই বইয়ের 23 চ্যাপ্টার যেটা, সেটাতে হচ্ছে গিয়ে আমরা মানে ওখানে অবশ্য পলিটিক্যাল পার্টি হিসেবে চ্যাপ্টার নেমটা নেই, ওখানে চ্যাপ্টারটার নেম হচ্ছে কি পার্টি সিস্টেম। সো ওই চ্যাপ্টারটা কিন্তু আমরা এখানে ফলো আপ করে আসছি। তো লাস্ট ক্লাসে অলরেডি আমরা এটা মোটামুটি শেষ করে ফেলেছিলাম। আজকে জাস্ট একটু একবার গো থ্রু করব, গো থ্রু করার পরে হচ্ছে গিয়ে আমরা আবার হচ্ছে আপনার এর পরের টপিকটাতে যাব, এই জন্য হচ্ছে গিয়ে আসছি। তো এখানে আমরা হচ্ছে কি যেটা নিয়ে প্রথমে স্টাডি করেছিলাম যে হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি, সেখানে আমরা দেখেছিলাম যে পলিটিক্যাল পার্টি ইটস অ্যাকচুয়ালি কল এ গ্রুপ অফ পিপল where they come together to contest the election, মানে তারা একসাথে তাদের কমন ইন্টারেস্টটা শো করবে, তারপরে তারা ইলেকশনে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করবে। তারপরে যদি ইফ দে গেট দ্য ম্যাক্সিমাম ভোট, ইন দ্যাট কেসেস দে হোল্ড দ্য পাওয়ার এন্ড ফর্ম দ্য গভর্নমেন্ট। এন্ড ইফ দে ডোন্ট গেট দ্য ম্যাক্সিমাম ভোট, ইন দ্যাট কেসেস যেটা হবে যে দে উইল বি অন দ্য অপোজিশন পার্ট, এবং অপোজিশন হিসেবেও কিন্তু তাদের প্রচুর অ্যাক্টিভিটিস থাকে, যেমন গঠনমূলক সমালোচনা করা বা সরকারকে চাপে রাখা বা সরকারের ভালো দিক খারাপ দিকগুলো নিয়ে সমালোচনা করে। এটা কিন্তু অনেক বড় ধরনের কাজ। আমরা এটা নিয়ে দেখেছিলাম। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখেছিলাম পলিটিক্যাল পার্টি, আচ্ছা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি টাইপস দেখেছিলাম। এখানে দেখেছিলাম যে আমাদের দুইটা টাইপস আসে, লেফট সেন্ট্রিক, রাইট সেন্ট্রিক, এই দুটো পার্টে ভাগ করেছি। লেফট সেন্ট্রিকটাকে আমরা নরমালি ধরে দিই যে দে বিলিভ অন দ্য লিবারেশন ওয়ার এন্ড ইটস মোটিভস, এন্ড দ্য রাইট সেন্ট্রিক দে বিলিভ অন দ্য ন্যাশনালিজম। তো লেফট সেন্ট্রিকে একটা সেন্ট্রাল টিম আছে, রাইট সেন্ট্রিক সেন্ট্রাল টিম আছে, এবং তাদের মাইন্ডসেট নিয়ে এই দুটো সেন্ট্রিক, এই দুটো সেন্টার টিম থেকেই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে ভাগ করা যায়। নো, দেন হচ্ছে গিয়ে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ফিচারটা আমি পড়াচ্ছি না, ফিচারটা স্কিপ করে যাবেন। তারপরে আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল পার্টি। তো ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায় আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে তারপরে সেখানে হচ্ছে গিয়ে আমরা সেখানে দেখেছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স গুলোতে আমরা পাচ্ছিলাম যে এই যে ডেফিনেশনে যেটা আসে যে আমার ফার্স্ট মোটিভ থাকবে যে আই উইল পার্টিসিপেট দ্য ইলেকশন, দেন আমি আমার আই উইল শেয়ার দ্য পাওয়ার। তারপরে আমি হচ্ছে গিয়ে যেটা হবে যে আমি যদি পাওয়ার হোল্ড না করতে পারি, সেই ক্ষেত্রে আমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে যে আমি আমি যদি পাওয়ারটাকে হোল্ড না করতে পারি, সেক্ষেত্রে আমার সামহাও আমি অপোজিশনে যাব, ঠিকই, ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে গিয়ে সরকারকে চাপে রাখা বা গঠনমূলক সমালোচনা করা বা পরবর্তীতে সরকার গঠন করতে পারি, সেই কারণে। আচ্ছা, আজকে আমি একাই কথা বলে যাচ্ছি, কেউ কোনো কথা বলছেন না কেন? শুনতেছি ম্যাম। জি ম্যাম, শুনতেছি। রিফাত, ফাতিমা কি ক্লাসে আছেন? জি ম্যাম। আচ্ছা, আপনার উদ্দেশ্যে একটা কথা, মানে এটা আপনাকে দিয়ে আরো কয়েকজন উদ্দেশ্যে বুঝাচ্ছি, তারা বুঝে নিবেন। একটু লিখতে হবে বেশি করে। আর হচ্ছে গিয়ে মানে আহ লিখছেন, এভাবে লিখলে যেটা হবে যে খুব অল্প স্কোর আসবে। হয়তো ক্লাস টেস্টে মার্কসটা পেয়েছেন ফুল টোটাল এটা দেখছেন, যাদের আমি বলবো হু গট বিলো 20, 18, 19, এই স্কোর গুলো খুব বেশি, এদের ডেপনেস খুব কম। এখন আপনার যদি মনে হয় কম্পারেটিভ এর মতো কোর্সে আপনি বি প্লাস বা বি মাইনাস এগুলা নিয়ে যাবেন, তাহলে আমার কিছু বলার নেই। এই কোর্সে মানে একটু পড়লে মিনিমাম এ মাইনাস আসে, মিনিমাম এ মাইনাস আসার মতো একটা কোর্সে যদি আপনি বি প্লাস তুলতে, বি প্লাস না বি মাইনাস তুলতে আপনাদের, এখন আমি কিছু স্টুডেন্টকে দেখে তো স্কোর বুঝতে পারছি, এদের তো বি প্লাস তুলতে, বি প্লাস বি মাইনাস তুলতে এই অবস্থা খারাপ হয়ে যাবে। এটা যদি হয়, ইটস রিয়েলি ব্যাড। ওকে, সো এগুলা ক্যারেক্টারিস্টিক্স ছিলাম। সো পরবর্তীতে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, সেটার জন্য আমাকে মোটিভেশন দিতে হবে। মোটিভেশনটা দেওয়ার ক্ষেত্রে আমরা তখন এই যে এই কাজটা করছিলাম যে যারা অপোজিশনে যায় তারা কিন্তু মানে সবসময় ফিল্ডে থাকার চেষ্টা করে। দেখবেন যে বাংলাদেশেও কিন্তু এরকম যে যারা অপোজিশনে যাচ্ছে তারা কিন্তু সবসময় আলোচনায় থাকে, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম গুলো নেয়, এবং কার্যক্রম গুলো এমনই হয়, তাদের অ্যাক্টিভিটিস গুলো এমন হয় যে সেখান থেকে হচ্ছে গিয়ে তারা যাতে হচ্ছে গিয়ে পরবর্তীতে তারা জনপ্রিয় হয় এবং তাদের মাধ্যমে হচ্ছে গিয়ে মানে তাদের মাধ্যমে জনগণ মানে তারা জনগণের সাপোর্টটা পায়।
আর আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম যে এটা আমরা নতুন শিখেছি সেটা হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে এই ক্ষেত্রে কোনো সরকার মানে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায় না। তো যখন সংখ্যাগরিষ্ঠতা পায় না, অর্থাৎ আমাদের দেশে যেমন 300 পার্লামেন্টারি এরিয়া আছে, মানে সংসদীয় অঞ্চল যেটাকে বলছে। আজকে আমরা এগুলা পড়বো, লোকাল গভর্নমেন্ট, আরবান গভর্নমেন্টের স্ট্রাকচার পড়বো। আমি আসলে খুব এক্সাইটেড এই টপিকটা নিয়ে পড়াইতে। ওটার খুব মানে মজার টপিক, মানে অনেক অনেক মজার কিছু ইনফরমেশন জানবেন, এটার জন্যই বলছি এটা খুব মজার টপিক। এই লাস্টের দিকে টপিক গুলো পড়াতে আমার খুব ভালো লাগে, পলিটিক্যাল পার্টি, কনস্টিটিউশন, দেন স্ট্রাকচার অফ লোকাল আর আরবান গভর্নমেন্ট। তো ওই জায়গায় আপনারা দেখবেন যে বাংলাদেশের পার্লামেন্টারি এরিয়া মানে 300টা সংসদীয় এলাকায় ভাগ করা হয়েছে বাংলাদেশের ফুল এরিয়াটাকে। এই 300টি সংসদীয় এলাকার মধ্যে মানে যারা সরকার গঠন করবেন তাদেরকে মিনিমাম 2/3 এককভাবে 2/3 ভোট পেতে হয়, অথবা যাদের যে জোটটা থাকবে সেই জোটের মিলে 2/3 ভোট পেতে। 2/3 মানে এখানে মনে হয় 230 এরকম একটা অ্যামাউন্ট, 230-র মতো যদি আপনি ভোট পান তাহলে আপনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এবং সরকার গঠন করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পার্টির পক্ষে 230-230টা ভোট পাওয়া মানে পার্লামেন্টারি এরিয়া পাওয়াটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তখন তারা যেটা করে যে সমমনা যে আর আদার্স যে দলগুলো আছে তাদের সাথে নেগোসিয়েশনে আসে এবং নেগোসিয়েশনে এসে জয়েন্ট একটা গভর্নমেন্ট ক্রিয়েট করে। মানে সেখানে তারা সবাই মিলে মানে যেটা হচ্ছে যে তারা সবাই মিলে এখানে পাওয়ারটা শেয়ার করছে, পাওয়ারটা হোল্ড করছিল, যে পাওয়ারটা এখানে সবাই মিলে শেয়ার করছে। এরকম ভাবে তারা হচ্ছে গিয়ে তখন ক্ষমতাটায় মানে এখানে যেটা হয় যে ক্ষমতাটা এখানে সেপারেট হয়ে যায় কয়েকটা টিমের মধ্যে, এবং তারা মিলে হচ্ছে গিয়ে তখন এই ক্ষমতাটা এভাবে তারা নিয়ে থাকে। তো এটাই বলছিলাম। তো এই জায়গাটাকে আমরা মানে এই ধরনের যখন আমরা সরকার গঠন করব তখন সেটাকে আমরা কোয়ালিশন গভর্নমেন্ট বলছিলাম। যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে 4টা টিম আছে, এ বি সি ডি। তো আমরা দেখলাম যে দেখাই যাবে না, হ্যাঁ দেখা যাবে, একটু লিখি। তো আমরা 4টা টিম নিয়েছিলাম। তো আমি আমরা ধরলাম যে 4টা টিমের মধ্যে টিম এ যে সে ভোট পেয়েছে হচ্ছে কোন একটা ইলেকশনে, সে ভোট পেয়েছে হচ্ছে 100। টিম বি সেও 100 ভোট পেয়েছে, ধর বাংলাদেশের বেসিসে বলছি। টিম সি ছিল সেখানে, টিম সি ভোট পেয়েছে হচ্ছে গিয়ে 25। টিম ডি ভোট পেয়েছে হচ্ছে লাইক 75। এখন আপাত দৃষ্টিতে কোনো টিমই কিন্তু মানে কোনো রাজনৈতিক দলই একা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নাই। এই ক্ষেত্রে যদি ধরেন আমি ধরে নিলাম যে বি টিম এই বি টিম ধরেন ডি টিমের সাথে কোলাবোরেট কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করার জন্য নেগোসিয়েশনে গেল এবং রাজি হলো, তখন কিন্তু বি এন্ড ডি তারা মিলে সরকার গঠন করে ফেলতে পারবে। এদিকে এ সি এর সাথে ধর নেগোশিয়েট করতে ব্যর্থ হলো বা ডি এর সাথে নেগোশিয়েট করতে ব্যর্থ হলো, তখন দেখা যাচ্ছে যে এ বি এর সমান ভোট পাওয়া সত্ত্বেও কোয়ালিশন গভর্নমেন্টে যেহেতু তারা নেগোশিয়েট করতে পারে নাই, সো তারা ফেইলড হলো গভর্নমেন্টটা ক্রিয়েট করতে। আপনি বলেন যে ম্যাডাম উল্টাও তো হতে এ বি মিলেই একটা নেগোসিয়েশনের মাধ্যমে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি, সেটা হতেই পারে। মানে এটাই বোঝাতে চাচ্ছি যে এরকম নেগোসিয়েশনের মাধ্যমে আমরা যদি অ্যাডজাস্টমেন্টে যেতে পারি সেখানে হচ্ছে কি আমরা কোয়ালিশন গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারবো। পরবর্তীতে এটা নিয়ে আমাদের বেশ একটা আর্গুমেন্ট হয়েছে। আমরা সুন্দর একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস করে আসছিলাম। সেখানে হচ্ছে গিয়ে আমরা ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো নিয়ে কথা বলে আসছি। তো মেইনলি আমি হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি আপনাদের কাছ থেকে ব্যাড সাইড গুলোই পেয়েছিলাম, গুড সাইড গুলো আমি একটু কম পেয়েছি। তো গুড সাইড গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। এখন আবার একটু শর্টকাটে আলোচনা করি। প্রথম যেটা হয় যে পলিটিক্যাল পার্টি এনকারেজ দ্য পাবলিক পার্টিসিপেশন, সরকারি কাজে অংশগ্রহণের ব্যাপারে যে এনকারেজমেন্টের দরকার হয় বা যে সাপোর্টটা দরকার, এটা আমরা পলিটিক্যাল পার্টির কাছ থেকে পেয়ে থাকি। পরবর্তীতে দেখেছিলাম যে পলিটিক্যাল পার্টি ক্রিয়েট চেকস এন্ড ব্যালেন্সেস, গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো থাকে, স্পেশালি অপোজিশনের কাজ এটা থাকে যে গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো থাকে সেখানে অ্যাকচুয়ালি প্রজেক্ট গুলো প্রপারলি হচ্ছে কিনা, সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোনো লুপ হোল আছে কিনা, এই বিষয়গুলো যখন হচ্ছে কি আমরা আলোচনা মানে এগুলো আমরা ফাইন্ড আউট করতে চাই, সেখানে আমার পলিটিক্যাল পার্টি আমাদেরকে আসলে জানায়। যেমন পদ্মা সেতু প্রজেক্টে একবার কিন্তু দুর্নীতির খবর প্রকাশ পেয়েছিল এবং সেই দুর্নীতির কারণে কিন্তু তৎকালীন সেতুমন্ত্রী পদত্যাগ করেন। আই এম টকিং অ্যাবাউট 2012। আবুল কি জানি ছিল ওনার নাম, কেউ বলতে পারবেন? আবুল মাল আব্দুল মুহিত। না 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 না, আবুল মাল আব্দুল মুহিত না, উনি হচ্ছেন সেতুমন্ত্রী ছিল।
সেতু বা Ma'am, যোগাযোগ মন্ত্রী এরকম একটা নাম। সুরঞ্জিত সুরঞ্জিত সেনগুপ্ত ম্যাম। ও তো ওই যে কি জানি কালো বিড়াল না? জি ম্যাম। আচ্ছা, ওইটাই বাদ দিই। ঠিক আছে, কালো বিড়ালের যে ঘটনা। জি ম্যাম, কালো বিড়াল। হ্যাঁ, কোথায়? কালো বিড়াল। ওই যে রেলের কিছু টাকা তার গাড়িতে পাওয়া গিয়েছিল। এই যে এখন আসি, এই ইনফরমেশন কি আপনার মনে আছে গভর্নমেন্টের কেউ ডিসক্লোজ করে? এগুলো সাধারণত অপোজিশন তারা সবসময় পিছে লেগেই থাকে যে কোথায় কে কি করবে, লুপহোল থাকবে সেখান থেকে যে ক্যাক করে ধরবো। তো এই যে বিষয়গুলো অর্থাৎ সরকারি যে প্রজেক্ট গুলো হচ্ছে বা সরকারি যারা ক্ষমতায় আছে বা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে কিনা, দুর্নীতিগ্রস্ত হচ্ছে কিনা, এই বিষয়গুলোতে কিন্তু আমি আপনি চাইলেও খুঁজে বের করতে পারবো। কিন্তু যারা খুঁজে পাবো ওই যে অপোজিশন, তারা কিন্তু এগুলো ঠিকই খুঁজে বের করে এবং কিন্তু আমাদের সামনে ডিসক্লোজ করে। So এটা ওয়ান অফ দ্য বেনিফিটস অফ পলিটিক্যাল পার্টি। দেন আমরা পড়েছিলাম হচ্ছে কি পলিটিক্যাল পার্টি ডিস্ট্রিবিউট ইনফরমেশন থ্রু আউট দ্য সোসাইটি, যে সেম জিনিস। এই ইনফরমেশন গুলো একদম প্রপার ইনফরমেশন অ্যাকচুয়ালি প্রজেক্ট গুলো হচ্ছে কিনা। যেমন আমি মনে করি পদ্মা সেতু প্রজেক্টটা প্রপারলি হচ্ছে, যদি না হইতো তাহলে এতদিন অপোজিশন অনেক কথা বলে ফেলতো। যেহেতু অপোজিশন এতদিন অনেক কথা বলতে পারে নাই, তার মানে পদ্মা সেতু প্রজেক্টটা প্রপারলি চলছে। তো এই যে ইনফরমেশন গুলো, এই যে গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো আমাদের পক্ষে পাওয়া খুব ডিফিকাল্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পলিটিক্যাল পার্টির মাধ্যমেই আসে। তারপরে বলছে যে পলিটিক্যাল পার্টি ওয়াটার ডাউন টু দা স্পেশাল ইন্টারেস্ট এন্ড ইনভেস্টমেন্ট। আমাদের কিছু স্পেশাল ইন্টারেস্ট থাকে, যেমন বাংলাদেশে আমরা তো বাংলা হুজুগে বাঙালি আমরা বলি, আমাদের একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের একটা, এটা আমাদের একটা আবেগের জায়গা, ইটস ট্রু। এই আবেগের জায়গায় কেউ হাত দিলে আমরা কিন্তু একদম মানে এটাকে পজিটিভলি নেই না। যেমন গণজাগরণ মঞ্চের একটা মুভমেন্ট যখন হলো তখন কিন্তু সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে রিলেটেড ছিল। দেখবেন যে বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু রাজনৈতিক দল কিন্তু এই আহ আপনার এই গণজাগরণ মঞ্চকে সাপোর্ট দিয়েছে বা তাদের এই ইন্টারেস্টটাকে ওয়াটার ডাউন করেছে। তো এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্ট গুলো পাই। এবং এই ধরনের মুভমেন্ট গুলোতে দেখা যায় যে পলিটিক্যাল পার্টির সাপোর্ট ছাড়া আমরা কিন্তু প্রপারলি যেতে পারি না। যেমন স্টুডেন্ট একটা মুভমেন্ট হলো, এটা টোটালি ডিসেন্ট্রিক একটা মুভমেন্ট ছিল এবং এখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো ইনভলভমেন্ট ছিল না। এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্ট থাকতো, তারা যদি এটাকে গাইডলাইন দিত, তাহলে দেখা যেত যে জিনিসটা হয়তো এটার আউটপুট একটু ডিফারেন্ট আমরা দেখলেও দেখতে পেতাম। তারপরে আছে পলিটিক্যাল পার্টি ক্রিয়েটস কানেকশন। এখানে যেটা বলছে যে পলিটিক্যাল পার্টি আসলে হচ্ছে গিয়ে যে একদম রুট লেভেলের সাথে, মানে একদম আমি একদম অ্যাজ এ সিটিজেন, ধরেন আমি একজন সিটিজেন, আমার সাথে কিন্তু গভর্নমেন্টের কোনো রিলেশন নাই। আমি জানি না গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্টও জানে না আমি কি করছি। আমি কি চাই, মানে আমার আমার যে চাহিদা বা গভর্নমেন্টের কাছ থেকে আমি কি বেনিফিটস পেতে পারি, এই যে এখানে একটা কানেকশন হিসেবে একটা ব্রিজ দরকার হয়। এই ব্রিজ হিসেবে কিন্তু আমাদের এই পলিটিক্যাল পার্টি গুলো কাজ করে। তো এই কানেকশন গুলো বিল্ড আপ করার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি আমাদের হেল্প করে। এরপর আমরা ড্রব্যাকস নিয়ে কথা বলেছিলাম। প্রথম ছিল হচ্ছে পলিটিক্যাল পার্টি ক্যান বি অ্যাবিউসিভ। ওখানে আমরা দেখেছিলাম যে আচ্ছা এগুলো আমি কিছু কোর পয়েন্ট আমি আমার মতো করে বলে গিয়েছি। আমাদের একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আছে, ওখানে আপনারা নিজেরাও কিছু ইনফরমেশন শেয়ার করেছেন। এইখানে আমরা যেটা পেয়েছিলাম যে ওখানে হচ্ছে গিয়ে আপনারা বেশ ভালো কিছু ড্রব্যাকস আমার কাছে কিন্তু নিয়ে আসছেন। তো ওগুলো চাইলে কিন্তু আমরা ফাইনালের জন্য মানে এক জায়গায় নোট করে আমরা ওগুলা স্টাডি করে ওগুলা এক্সামে লিখতে পারি। তো ওখানে আমি যেমন ওখানে একটা পেয়েছিলাম, সেই পয়েন্ট যখন আসবে আমি সেটা বলবো। পলিটিক্যাল পার্টি ক্যান বি অ্যাবিউসিভ, এখানে যেটা এটা এই পয়েন্ট আমি কারো কাছে পাইনি। এখানে যেটা বলছে যে আপনার মানে আপনার মানে পলিটিক্যাল পার্টির নেমটা ধরে আমরা আসলে অ্যাবিউজ করি বিষয়টা। এখন দেখেন, আমি ধরে নিলাম বাংলাদেশে দুইটা পার্টি আছে, পার্টি এ বি। পার্টি এ যে একবারে খারাপ তাও না, পার্টি বিও যে একবারে খারাপ তাও না, কিন্তু দেখবেন যে যে দলই ক্ষমতা আসে তার নাম ব্যবহার করে 100টা ভুইফোর হচ্ছে গিয়ে সংগঠন তৈরি হয়। তাদের নামে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, বাড়িঘর দখল করা হয়। দেখা যায়। এটা সবসময় হয়, মানে এটা আমি বলবো না যে শুধুমাত্র এই পার্টির বেলায় হয় বা ওই পার্টির বেলায় হয় না, এটা না, সব সময় সব পার্টির বেলায় হয়। ধরেন আমরা, চাঁদাবাজি। হ্যাঁ চাঁদাবাজি হচ্ছে। কারণ আমরা এখন বলতে পারি যে ম্যাডাম একই একটা পার্টি আমাদের দেশে অনেকদিন ধরে ক্ষমতায় আছে, তো আমরা একটা চেঞ্জ চাই। ধরেন আমরা বললাম, আপনি কি মনে করেন আমি অ্যাফ্রেড হয়ে যাই, এটা চিন্তা করে আমি অ্যাফ্রেড হয়ে যাই এই কারণে, কারণ ধরেন এটা পসিবল না। একটা দল ধরেন 10 বছর ধরে না খেয়ে আছে,
মানে আমি ওইভাবে চিন্তা করি, কোনো জায়গায় চাঁদাবাজি দুর্নীতি করতে পারে নাই। ও ক্ষমতা পেলে তো ও তো ডেভেলপমেন্টে যাবে না, ও আগে নিজের পকেট ভরবে, তারপরে বলবে যে এরপরে আসি জি ম্যাম। ডেভেলপমেন্টে। তো আমি ওইটা ভাবে অ্যাফ্রেড হয়ে যায়। তখন তার থেকে মনে হয় কি, তার থেকে যারা আছে তার এটাই ভালো, কারণ এরা অ্যাটলিস্ট খেতে খেতে এদের পেট ভরে গেছে, এখন ওরা ডেভেলপমেন্ট করবে। বুঝছেন, আমি চিন্তা করছি এইভাবে। তো এই যে দেখেন, এখানে আসলে আপনি যদি কোর পলিটিক্যাল পার্টি গুলো চিন্তা চেতনা গুলোতে যান, দেখবেন যে খুব সুন্দর কিন্তু নির্বাচনী ইশতেহার আমি পড়ে দেখেছিলাম এবার, বোধ বিএনপি আর আওয়ামী লীগের। আমি আসলে নাম নিতে চাচ্ছিলাম না, মানে মেইন কথা আমাদের যে মেইন দুটো পলিটিক্যাল পার্টি আছে তাদের নির্বাচনী ইশতেহার আমি পড়ে দেখেছিলাম, খুবই সুন্দর। মানে ওখানে যা যা মানে যা যা বলেছে এগুলো করবে, এগুলো যদি সত্যি সত্যি করতো, বাংলাদেশ এতদিনে মানে ঢাকা সিটি হয়ে যেত ভেনিস। ঠিক আছে, ঢাকা সিটি চারপাশে ওই 4টা যে নদী আছে, নদীগুলো খনন করে এতদিনে ভেনিসে যেরকম চারপাশে নদী সুন্দর একটা সিটি, ওরকম বাংলাদেশ ঢাকা সিটি হয়ে যেত। আর বাংলাদেশ হয়ে যেত হচ্ছে গিয়ে ধরেন সুইজারল্যান্ড। সো কথাটা হচ্ছে গিয়ে তাদের মোটিভটা কিন্তু ভালো আছে, কিন্তু ওই পলিটিক্যাল পার্টি যারা চালাচ্ছে, এই যে লোকগুলো, তারা ভালো না। পার্টির নাম ইউজ করে অ্যাবিউজ করছে মেইনলি। এই জায়গায় বলছে যে পলিটিক্যাল পার্টি ক্যান বি অ্যাবিউসিভ। যেমন আমি আমার একটা এক্সাম্পল বলি। আমি আমার মানে আমি এখন ছাত্র রাজনীতিটা আমি আসলে পছন্দ করি না। ছাত্ররা আসলে পড়াশোনা করবে, তাদেরকে আমি রাজনীতিতে ইনভলভ করা মানে হচ্ছে পড়াশোনা থেকে তাদেরকে সরিয়ে ফেলা। দেখেন বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে পরিমাণ স্টুডেন্ট পলিটিক্স আছে, সেই একই পরিমাণ কিন্তু সেশন জ্যাম আছে। কিন্তু দেখেন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে কোনো স্টুডেন্ট পলিটিক্স নাই। আছে? না ম্যাম। বাদ দেন, ধরেন গ্রিনে নাই, আছে নর্থ সাউথে আছে, ইস্ট ওয়েস্টে আছে, ব্র্যাকে আছে। পলিটিক্স এর নাম নিবেন, আপনাকে ক্যাক করে ইউনিভার্সিটি থেকে বের করে দিবে। দেখেন এখানে কিন্তু সেশন জ্যামও নাই। কারণ যেটা হচ্ছে এখানে, পলিটিক্যাল পার্টির নেমটা ইউজ করে তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করছে, এটা যখন হচ্ছে না সেখান থেকে হচ্ছে গিয়ে তারা তখন ওই যে যেটাকে বলছি যে ক্ষমতাটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। তো এই জায়গাগুলো যদি আমরা দেখি, তখন আসলে মনে হয় কি তাহলে স্টুডেন্ট পলিটিক্সটা তখন, অথচ বাংলাদেশে যে বড় বড় মুভমেন্ট হচ্ছে, লিবারেশন ওয়ার বলেন, আমাদের ভাষা আন্দোলন, সবই কিন্তু এই স্টুডেন্ট এন্ড থেকে আসছে। কিন্তু এখন দেখেন স্টুডেন্ট পলিটিক্সটা কতটা বাজে জায়গায় চলে গেছে। অথচ যেই দলগুলো এই মুভমেন্টের সাথে ছিল, যে রাজনৈতিক দলগুলো, তাদের কারোরই মোটিভস কিন্তু খারাপ না। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে যে পলিটিক্যাল পার্টিজ এনকারেজ পোলারাইজেশন। পোলারাইজেশন বলতে পোলার যেটাকে বলা যায় যে একটা কেন্দ্রিক হওয়া, সেইটাতে আপনাকে খুব বেশি মোটিভেটেড করবে। কিভাবে মোটিভেটেড করবে স্যার? মোটিভেটেড করবে এইভাবে, আপনি চিন্তা করে দেখেন, আপনাকে হচ্ছে গিয়ে লাইক বাংলাদেশের কথাই যদি আসি, বাংলা মানে বাংলাদেশে যে যে দুইটা রাজনৈতিক বৃহত্তর রাজনৈতিক দুইটা বা তিনটা বৃহত্তর রাজনৈতিক দল আছে, তারা কিন্তু যেই দলই ক্ষমতা থাকুক বা অপোজিশনে থাকুক, তারা কিন্তু অপোজিটের কোনো সময়ই ভালো দিকটা বলে না, বা অপোজিশন যে ভালো হতে পারে, ডেফিনেটলি আমি অপোজিশনেই আছি, বাট আমার নেওয়া কোনো স্টেপ ভালো হতে পারে, বা আমি রুলিং পার্টি, আমি গভর্নমেন্টে আছি, আমার নেওয়াও কোনো স্টেপ ভালো। একটা মানুষের সব দিক যেমন খারাপ হয় না, মানে সব দিক যেমন ভালো হয় না, তেমনি সব দিকও খারাপ হয় না, ভালো খারাপ মিলেই মানুষ, তেমনি একটা রাজনৈতিক সংগঠন পলিটিক্যাল পার্টি যেটা বলছে, এই অর্গানাইজেশনেরও কিন্তু সবটা যে ভালো হবে তাও না, আবার সবকিছু যে খারাপ হবে তাও না, দুইটা মিলেই হবে। সো কিন্তু টিভি অন করলে ম্যাম দেখা যায় বিএনপি আওয়ামী লীগের বকে, আওয়ামী লীগ বিএনপির বকে। কোন জায়গায় যেন ম্যাম একটা বিল্ডিং ভেঙে গেছিল, বলে বিএনপি নাকি বিএনপির নেতারা নাকি ধাক্কায় বিল্ডিং ভেঙে ফেলছে। এই যে রানা প্লাজা, রানা প্লাজা, জি। বিএনপি নেতাকর্মীরা যে পিলার ধরে ধাক্কাধাক্কি করে বিল্ডিং ধসায় দিয়েছে। ও পাল্লা, আমার না ইদানিং খুব ইচ্ছা আমি এক সময় বাংলাদেশের পলিসি মেকার হবো, ওয়ান অফ দ্য মানে বিগেস্ট পলিসি মেকার, মানে ফাইন্যান্স মিনিস্টার হবো, এরকম ইচ্ছা হয়েছে রিসেন্ট। পরে চিন্তা করি ফাইন্যান্স মিনিস্টার হতে পারবো না, কারণ আমাকে দিয়ে এই ধরনের উল্টা পুল্টা কথা বের হবে না। তো ফাইন্যান্স মিনিস্টার কিভাবে হবো? ধরেন যদি এরকম বলতে হবে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, একবার এক ফাইন্যান্স মিনিস্টার বলছিল না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, স্টেট মিনিস্টার বলছিল যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো এরকম তো আমি বলতে পারবো না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ওকে, সো তারপর যেটা বলছিলাম যে পোলারাইজেশনটা এটাই, যে ওরা যেই সেন্ট্রিক
যেই মোটোটা ফলো করে বা যেই জায়গাটাতে তাদের হচ্ছে গিয়ে এরিয়া অফ ইন্টারেস্ট, ওরা ওইটা রিলেট করেই থাকে, অর্থাৎ ওর বাহিরে তারা যাচ্ছে না, তাদের চিন্তা ভাবনাটা অনেকটা সেরকম থাকে। এটাকেই বলছে যে এনকারেজ দ্য পোলারাইজেশন। এখন ধরেন আমি ধরলাম আমি মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাসী এই কারণে আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করি, বাট ইট ডাজন্ট মিন আমার মধ্যে ন্যাশনালিজম থাকবে না, আমার মধ্যে দেশাত্মবোধ মানে জাতীয়তাবাদ যে বিষয়টাকে আমরা বুঝাই সেটা আমার মধ্যে থাকবে না, এই ঘটনা কিন্তু হতে পারে না। কিন্তু দেখা যায় কি যে আমরা যখন একটা টিম করি আমাদেরকে এমন ভাবেই হচ্ছে গিয়ে মোটিভেটেড করে যে আমরা হচ্ছে গিয়ে ওই ওই এরিয়া বা ওই এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে কিছু করতে পারবো না, বলতে পারবো না, বের হতে পারবো না, এরকম একটা বিষয় চলে আসে। সো ইট অ্যাকচুয়ালি emphasize that political parties encourage polarization. তারপরে বলছে যে পলিটিক্যাল পার্টি প্রায়োরিটাইজ দেমসেলফ, এটা তো আমার থেকে আপনারা আরো ভালো বুঝবেন। এখন আপনি যদি বলেন আপনার গায়ে অমুক দলের মার্কা মারা আছে, তাহলে হচ্ছে কি আপনি দেখা যাবে বেনিফিটস পাবেন। আর যদি বলেন না অমুক দল আমি সাপোর্ট করি না, আমরা কিন্তু এখন কি হবে, কোনো বেনিফিটস বা কোনো জায়গায় সুযোগ সুবিধা করতে পারবো? না ম্যাম। যে কোনো জায়গায় ধরেন এখন আপনি যে যদি বলেন যে আমি অমুক দলের অমুক নেতা, তাহলে দেখবেন আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যে যদি বলেন আমি কোনো নেতাটাতে কিছু না, আমি সাধারণ নাগরিক, কিছুই হবে না। ম্যাম পসিবলই না, কোথাও না, বিশেষ করে ম্যাম গভর্নমেন্ট যে অফিস গুলো আছে। গভর্নমেন্ট অফিস বাদ দেন, প্রাইভেট অফিসও পসিবল না। গভর্নমেন্ট অফিস তো বাদই দিলাম, প্রাইভেট জায়গায় আপনি একটা সাপোজ ধরেন কক্সবাজার গিয়েছেন, হোটেল বুকিং দিবেন, যা বলেন আমি অমুক থানার অমুক নেতা, দেখবেন আপনার জন্য সুন্দর রুম, রেন্ট কম আপনি পেয়ে যাবেন। আর যে যদি নর্মাল বলেন যে আমি জাস্ট টুরিস্ট ঘুরতে আসছি, তখন দেখবেন আপনার একদম গলা কাটা দাম লাগবে। সো এই জায়গায় আসলে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে নিজেদেরকে প্রায়োরিটাইজ করা, পাওয়ার প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে প্রায়োরিটাইজ করা, নিজেদেরকেই ইম্পর্টেন্স দেওয়া, আর কেউ ভালো না কেউ কিছু না, এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে আমরা পলিটিক্যাল পার্টি যখন আমরা ডিসঅ্যাডভান্টেজেস গুলো যে এই জিনিসটা দেখতে পাই। আচ্ছা, তারপরে এই যে একটা খুব মজার পয়েন্ট, পলিটিক্যাল পার্টি ফর পলিটিক্যাল পার্টিজ অ্যাকচুয়ালি উই হ্যাভ টু স্যাক্রিফাইস আওয়ার ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়ালিটি। আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার কিছু থট থাকতে পারে, আমার ভিউজ থাকতে পারে, আমি সেই অনুযায়ী কাজ করতে পারি। কিন্তু বাংলাদেশে যেটা হয়, একটা গোষ্ঠীর সাথে যখন আমি কাজ করছি, একটা রাজনৈতিক গোষ্ঠীর সাথে যখন কাজ করছি, আমার ব্যক্তিগত ব্যক্তি সত্তা যেটা বা ব্যক্তিগত চিন্তা ভাবনা যেটা, সেগুলোকে আমার বিসর্জন দিতে হয়, সেগুলোকে বাদ দিয়ে আমার হচ্ছে গিয়ে ওই দল বা ওই গোষ্ঠীর যে চিন্তা চেতনা সেটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে হয়। এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি স্যাক্রিফাইস ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার যে বলার জায়গা বা আমার যে করার জায়গাগুলো, এই সব কিছু হচ্ছে গিয়ে আমাকে স্যাক্রিফাইস করতে হয় এই পলিটিক্যাল পার্টির জন্য। দেখা যায় যে আমি নিজস্ব চিন্তা বলে কিছু নাই, এই যে এই কথাটা অনেক সময় অপোজিশন বলে যে ওই অমুক দলের নিজস্ব চিন্তা ভাবনা বলে কিছু নাই, একজনের চিন্তায় বা ওই চিন্তাতেই তারা চলছে। এটা আসলে বোঝায় হচ্ছে গিয়ে যে হয়তো অনেক মানুষ থাকতে পারে কিন্তু তাদের কোনো চিন্তা চেতনাই এখানে আমাদের কাজে দিচ্ছে না, নিজেদের মানে তারা নিজেদের আখের বুঝাতে আসলে ব্যস্ত, এরকম। তারপর বলছে পলিটিক্যাল পার্টিজ ইনভাইট কারাপশন। হ্যাঁ, দুর্নীতির কথা যদি বলেন, যেহেতু ওখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বেনিফিট পাওয়াটা শুরু, তো পলিটিক্যাল পার্টি দেখা যায় যে এই কারাপশন করতে বা কারাপ্টেড হতে আমাদের আসলে ইনডিরেক্টলি আমাদের যেটা হয় যে ইনসেন্টিভটা দেয়। কিভাবে? যেমন আমাদের একটা পয়েন্ট ছিল যে কি জানি পয়েন্টটা, ডেমোক্রেসিতে আমরা পড়েছিলাম যে ডেমোক্রেসি ক্যান লিড টু ডেমোক্রেসি ইজ দ্য পাওয়ার সোর্স অফ কারাপশন, আর এরকম যে ছিল যে মানে ডেমোক্রেটিক ওয়েতে যখন একটা গভর্নমেন্ট চলবে সেখানে জবাবদিহিতার খুব অভাব থাকে, যেহেতু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সো ইট ক্রিয়েটস দ্য অপরচুনিটি, এই যে মনে পড়ছে, ইট ক্রিয়েটস দ্য অপরচুনিটি ফর কারাপশন আন্ডার এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। সো এই যে জায়গাটা বলছি যে আমার কাছে অপরচুনিটি যে আমি চাইলেই হচ্ছে গিয়ে কারাপ্টেড হতে পারবো, এবং ডেমোক্রেটিক গভর্নমেন্টের আন্ডারে এটা আরো বেশি।
কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্টে যেহেতু ক্ষমতাটা অনেকের হাতে ন্যস্ত থাকে, তো সহজে ক্ষমতার যে লুপহোল যে জায়গাগুলো আছে বা অ্যাকাউন্টেবিলিটি, লাইক আমি সাপোজ ট্যাক্স দিতে যাব, এখন আমি আমার পুরো বাংলাদেশে ট্যাক্স দিতে গেলে সেটার জন্য কতগুলো জোন আছে, প্রত্যেকটা থানায় হচ্ছে গিয়ে ট্যাক্স কালেকশনের জন্য আলাদা করে একটা তাদের উইং থাকে। তো এইভাবে প্রত্যেকটা থানা, তারপরে উপজেলা, তারপরে হচ্ছে গিয়ে জেলা, তারপরে বিভাগ, বিভাগ থেকে দেন পুরো দেশ। তো দেখেন এখানে এই শুধু আমি ট্যাক্স কালেকশন, ইনকাম ট্যাক্স কালেকশনের বিষয়টা বললাম, তো এখানে এই বিষয়টাই কতটা ভাবে বিভক্ত হচ্ছে, ইনফরমেশনটা কতটা ভাবে বিভক্ত হচ্ছে, তার অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়, অর্থাৎ কোথায় গেলে আপনি আসলে প্রপার ইনফরমেশনটা পাবেন, ইউ ডোন্ট নো। সো এবার আসি, এই গভর্নমেন্ট অ্যাকচুয়ালি রান করে কে? যেরকম কোন একটা পলিটিক্যাল পার্টি, তারাই তো ক্ষমতায় আসে। তো এই যে পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় আসে, তারা যেটা হয় যে ওই যে বললাম একটু আগে যে আমি এখন মনে করি যারা ক্ষমতায় আছে তারাই থাকুক, বিকজ অ্যাটলিস্ট তাদের খেতে খেতে পেট ভরে গেছে। আর এখন যদি অপোজিশন অন্য কোনো টিম ক্ষমতায় আসে, অনেকদিন তো না খাওয়া, ওরা এসে প্রথমে শুধু খাওয়া দাওয়াই করবে, মানে করাপ্টেডই হবে, মানে আমাদের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করবেন। এই দেখেন আমি এই কথাটা বললাম। তো আমি যখন আমার টিমের সাপোর্ট পাচ্ছি, এখানে এরকমই হচ্ছে যে আমার টিমের সাপোর্ট পাচ্ছি, আমি তো পোলারাইজড না, সরি আমি তো ইন্ডিভিজুয়াল না, আমি আমার একটা টিমের সাপোর্টে আছি এবং আমি সেই টিমের সাপোর্ট অনুযায়ী যখন চলছি, তখন যেটা হয় যে ওই টিমের কেউ হয়, ধরেন আমি দুর্নীতিবাজ না, বাই বোন আমি ওরকম না, কিন্তু আমি দেখলাম যে আমার টিমের অনেকেই করছে এবং করে ভালো আছে, তখন কিন্তু আমিও মোটিভেটেড হব, আচ্ছা ঠিক আছে তাহলে চেষ্টা করি, বা যেটাকে বলা যায় যে করি। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা কিন্তু মানে আমার যেটা হচ্ছে যে আমাকে করাপ্টেড হতে বা ইনডিরেক্টলি আমাকে করাপশনের দিকে যেতে কিন্তু আপনার হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি যথেষ্ট আমাকে হেল্প করবে, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো দিজ আর সাম নেগেটিভ পার্ট অফ পলিটিক্যাল পার্টি। এছাড়া আমরা পজিটিভ পার্ট নিয়ে বলেছি, এগুলো জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া, ডাজন্ট মিন যে এটাই হচ্ছে গিয়ে আমাদের পড়তে হবে, মানে এখান থেকে জাস্ট আমরা কিছু আইডিয়া নিলাম এটার জন্যই। সো এবার আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, যদিও লাস্ট ক্লাসে এটা নিয়ে আমরা বেশ অনেক ডিসকাশনে গিয়েছিলাম, যে পজিটিভ এন্ড নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি, এটা নিয়ে বেশ কথা বলেছি। তো তারপরেও সেইখান থেকে একটু প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনারা কিছু অ্যাড করতে চান কিনা নেগেটিভ সাইডটার ব্যাপারে পলিটিক্যাল পার্টি? ম্যাম তেমন কিছু না। ম্যাম এই আমরা নেটে সার্চ দিলে বা আমরা যদি একটু স্টাডি করি আরো মনে হচ্ছে বের হবে অনেক কিছু। আচ্ছা, তাহলে আজকে এখন একটু একটা ব্রেকআউট রুমের মতো দেই, যেটা আমার সময় আছে, একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেই। তাহলে আপনারা এখন যেটা করেন সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট সাম নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি। আমরা পলিটিক্যাল পার্টি কিছু খারাপ দিক খুঁজে বের করব এখন, এবং কয়টা ব্রেকআউট রুম ক্রিয়েট করব? 3টা ব্রেকআউট রুম ক্রিয়েট করছি। পার ব্রেকআউট রুমে দেখা যাবে যে 3জন বা 4জন করে স্টুডেন্ট থাকবে, নিজেরা আলাপ আলোচনা করে ব্রেকআউট রুমের যেই পয়েন্ট গুলো বের করবেন সেই এবং পয়েন্ট গুলো হচ্ছে কি একই হতে হবে, এমন না যে সবারটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট হবে। এরকম করে 5টা পয়েন্ট নিয়ে আসবে, প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে 5টা করে পয়েন্ট আসবে আমাদের, যে হোয়াটস দ্য নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি। আপনারা হচ্ছেন 5 মিনিট সময় পাবেন, আর 2 মিনিট হচ্ছে পেনাল্টি টাইম। 5 মিনিট আমি অবজার্ভ করবো যে আপনাদের টিম গুলোর কাজ কেমন হচ্ছে, আমার যদি মনে হয় পারফেক্টলি কাজ করছেন তাহলে আরো 2 মিনিটস বাড়াই দিবে, আদারওয়াইজ 5 মিনিটেই ব্রেকআউট রুম ক্লোজ করে দিবে। বুঝতে পারছি? জি ম্যাম। ঠিক আছে, তাহলে ব্রেকআউট রুমটা ক্রিয়েট করলাম। আপনাদের কাজ হবে ওখানে যে নিজেরা ডিসকাশন করে বের করা যে পলিটিক্যাল পার্টির নেগেটিভ পার্টটা কি, এবং এখানে 5টা পয়েন্ট আমরা বের করব। 5 জনের 5টা পয়েন্ট থাকবে, 5 জনই সেম 5টা পয়েন্ট লিখবে। হ্যাঁ, পরবর্তীতে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সেখানে এটা সাবমিট করার জায়গা থাকবে। হ্যাঁ সজীব বলেন। ম্যাম আমাদেরকে একবার লিখতে দিয়েছিলেন ম্যাম পলিটিক্যাল পার্টির নেগেটিভ সাইড। হ্যাঁ, লাস্ট ক্লাসে এটা নিয়ে কিছু কাজ করেছে আমরা, কিন্তু সেটা প্রপারলি হয় নাই। আমরা এটা নিয়ে এই জন্যই আজকে কিন্তু আবার নতুন করে আলোচনা করলাম। তো সেটার সাথে এমবেড করে এখানে আসেন। আচ্ছা জি ম্যাম।
বুঝতে পারছি? আগের দিনের ইনফরমেশনের সাথে দরকার হলে ওটা জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে আসেন। মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাসের এই ব্রেকআউট রুমটা ক্রিয়েট করি নাই, করেছে কি? জি ম্যাম, করেছেন ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তাহলে আবার দিব, করলে এটা আবার দিব। আচ্ছা ম্যাম, তাহলে আজকে নতুন করে আবার আমরা করবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এবং যদি মনে করেন যে আগের দিনের ইনফরমেশন থেকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে আনতে চান, সেটাও করতে পারেন। আচ্ছা ম্যাম। ঠিক আছে, সবাই তাহলে জয়েন করেন ব্রেকআউট রুমে। হ্যাঁ, মনে বলতে কেমন লাগে দাদা? এই বক্সটা দিও না, এই বক্সটা দিও না। আচ্ছা, সবাই ব্যাক করেছেন মেইন রুমে? জি ম্যাম। এখন হচ্ছে কি, প্রথমে আমরা প্রত্যেকটা ব্রেকআউট রুমে যাব, মানে প্রত্যেকটা ব্রেকআউট রুমের ফিডব্যাকটা শুনবো, তারপর বলে দিব যে এটা কিভাবে আসলে আমরা আপলোড করবো আমাদের গুগল ক্লাসরুমে। তো প্রথমে আমি চলে যাব হচ্ছে ব্রেকআউট রুম 2 এর কাছে। তার আগে আমার এখানে একটা প্রশ্ন আছে, এই ব্রেকআউট রুম, আচ্ছা, মোবায়েত হোসেন রেজা, আপনি কি আছেন ক্লাসে? জি ম্যাম। আচ্ছা, না আপনি না, আরেকজনকে আমি খুঁজে পাচ্ছিলাম না, উনি অনেকক্ষণ ইয়াতে ছিলেন, আপনি না, সরি। ওকে ফাইন। সো ফার্স্ট টাইম টু ব্রেকআউট রুম 2 এর কাছে ফিডব্যাকটা জানতে চাই। আপনারা কি কি পয়েন্ট বের করেছেন? আমি যার নাম বলবো উনি বলবেন। রাকিন, ফার্স্টে আমাকে বলেন যে আপনাদের ব্রেকআউট রুমের অবস্থা কি ছিল এবং বাকিদের ফিডব্যাক গুলো কেমন ছিল। ম্যাম এতটা রেসপন্স ছিল না সবার। আর ম্যাম 2 জন সার্চ করেছি কিন্তু এত কিছু পাইনি। আমি 3টে পয়েন্ট লিখেছি। একটা হচ্ছে দলের ক্ষমতার দুর্ব্যবহার, তারপরে একটা দল আরেকটা দলকে রেসপেক্ট করে না কখনোই, আর হচ্ছে দুর্নীতির ব্যাপারটা। আচ্ছা, ওকে। সো হ্যাঁ, রেজা ভাই বলেন। একটা পয়েন্ট বের করছে, ওটা লিখি নেই। আচ্ছা, তো দেখি রেজা, আপনি কি পয়েন্টটা বলেছেন শুনি তো। ম্যাম ওই যে দুর্নীতির অপব্যবহার যেটাকে মানে বলছিল, মানে ভাই কি ওইটাই আইডেন্টিফাই করছে নাকি আমারটা আমি জানি না। মানে ওটা বলতে চাচ্ছিলাম কি, এক কথায় যে একটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় আসে, শুরু মানে ক্ষমতা যখন আসে না তার আগে দেখবেন কি মানে অনেক ধরনের যে ইউনিয়ন কর্তৃক বা ওই যে সিটি কর্পোরেশন যেখানেই হোক, মানে যেসব আন্ডারওয়ার্ল্ডের লোকজন থাকে যারা মনে করেন যে ক্ষমতার দাপট দেখায়। মানে আমার যশোর জেলায় আমি যেটা নিজ চোখে দেখছি যে মানে যারা খুনি এক কথায়, তাদের কিন্তু দেখুন না একটা প্রচুর ফিল্ড থাকে, তাদেরকে ইউজ করে রাজনীতিটাকে তারা ফিল্ড মানে তারা এবার রাজনীতিতে আসে, তারা এবার ফিল্ড দেয়। ধরেন আওয়ামী লীগ বা বিএনপি কে দিল, দেওয়ার পরে এবার কি করে যখন তারা ক্ষমতাতে উঠে যায়, এবার ওই পলিটিক্যাল পার্টি এবার নিজেদের শুদ্ধ করার জন্য তাদেরকে মনে করেন মেরে দেয়, তারপরে আবার মনে করেন মানে এরকম ধরনের একটা মেইন কথা ঘিজিমিজি। হচ্ছে গিয়ে ক্ষমতার যে অপব্যবহার যে জায়গাটা, সেটা শুধু দুর্নীতি জায়গা না, মানে লাইক ম্যাস পিপলদেরকে ভয় দেখিয়ে ক্ষমতার ধরে রাখার এই বিষয়গুলো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে কি পাচ্ছি, এরকম কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, আপনি ঠিকভাবে ধরছেন। বা আর একটু ঘুরে বলতে পারেন। আচ্ছা, শরীফ মনে হয় কিছু অ্যাড করতে যাচ্ছিলেন, বলেন শরীফ। কেমনটা লাগে? 1 কথা 12 স্যার, হ্যাঁ হ্যাঁ। ক্ষমতাকে ইস্টাবলিশ করার জন্য হুম, আদার্স যে অ্যাক্টিভিটি গুলো আছে, অন্যায় কাজের যে অ্যাক্টিভিটি গুলো আছে ওগুলা তারা করে। আচ্ছা, মানে তারপর ম্যাম বাংলাদেশে যেটা দেখছি 2 বছর ধরে, অন্য কোনো পার্টিকে ইলেকশনে আসতেই দিচ্ছে না। এই যেমন হাসিনা যেটা করলো। এখানে আমরা কোনো নাম নিব না, আমরা কোনো নাম নিব না, আমরা এখানে কোনো নাম নিব না। বাড়ির সামনে একদম ট্রাক দিয়ে যেন বাড়ি থেকে বের হতে না পারে, এটা গতবার আগের বার করেছিল। খুবই আচ্ছা, আমি এগুলো ভুলে গিয়েছি। আমাদের হেডেক না, আমাদের হেডেক যেটা হচ্ছে গিয়ে আমাদের হেডেক যেটা সেটা হচ্ছে যে
এটা করতে লাগবে যে কি বলবো যে মানে আমরা নেগেটিভ এটা আমরা পলিটিক্যাল পার্টি হ্যাঁ মানে আমরা হচ্ছে গিয়ে ইয়া অনুযায়ী চিন্তা করব কোনো মানে একটা কোনো টিম ধরে চিন্তা করব না এটা বলতে চাচ্ছি এখানে আমার কোনো মানে টিম ওয়াইজ টিম ধরে আসবো না এটাই বলতে চাচ্ছিলাম তো সেক্ষেত্রে কোনো টিম এই যে ঘর থেকে বের হতে দেয় না এগুলা 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 নাই এগুলা এগুলা ভুলে গেছি আমরা আচ্ছা তো এখানে আমার একটা প্রশ্ন আছে সেটা হলো যে তাহলে মানে আমরা তাহলে আপনাদের পয়েন্টটা কি দাঁড়ালো যে বলতে চাচ্ছেন যে কেউ যদি ক্ষমতায় চলে আসে সেক্ষেত্রে যেটা হয় যে সে ক্ষমতাটা হস্তগত করতে চাচ্ছে না অর্থাৎ সে ক্ষমতাটা ধরে রাখতে চাচ্ছে এরকম ঘটনাকে আমরা পলিটিক্যাল মানে পলিটিক্যাল পার্টি একটা নেগেটিভ পার্ট হিসেবে নিব এরকম বলছেন ম্যাম মূল কথা ওই রকমই আসছে। আমি আপনার কথাটা বুঝিনি স্যার ম্যাম বলছিলেন যে আমাদের ব্রেকআউট রুম ট্যুর মানে মূল যে কথাটা ওইটাই আসছে, আপনি যেটা বললেন যে ক্ষমতা থাকলে আর ছাড়তে চায় না একটা অপরাজকতা এমন ধরনেরই কিছু। আচ্ছা ঠিক আছে ওকে তারপরে হচ্ছে শরীফের কাছ থেকে একটা পয়েন্ট চাচ্ছিলাম শরীফ কি একটা পয়েন্ট অ্যাড করবেন ব্রেকআউট রুম 2 থেকে ম্যাম ক্ষমতা মিস ইউজ করা এটা নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা এবার চলে যাবো ব্রেকআউট রুম 3 এর কাছে ব্রেকআউট রুম 3 তে কে কে ছিলেন আমি আর রাসেল আলী, দুই আলী। ওকে সো ম্যাম আরেকজন যে রিফাত ফাতেমা বের হয়ে আরেকজন আছে। সো আপনাদের কাছে এখন শুনি তো হ্যাঁ তা আপনাদের কি কি ও মাই গড এই যে শুনছেন ছাত্রলীগ ম্যাম এই জালি তো লিখে আছে না তোর কাছে যে বল। ম্যাম কথা আচ্ছা হচ্ছে সো আমি আপনাদের লিখেছিলাম। পয়েন্ট গুলো জানতে চাচ্ছি হ্যাঁ বলেন জি ম্যাম, আমাদের ম্যাম পয়েন্ট গুলো হচ্ছে আপনার ইকুয়ালিটি, তারপর হচ্ছে আপনার রুল অফ ল, তারপর হচ্ছে আপনার এডুকেশন, তারপর হচ্ছে ম্যাম রেসপন্সিবিলিটি টু দা পিপল, আর হচ্ছে মোরাবিলিটি টু ল। আচ্ছা তো এখানে আমি আসলে যেটা বুঝতে চাচ্ছিলাম এডুকেশন একটা পয়েন্ট এনেছে এটা একটু এক্সপ্লেন করবেন যে এডুকেশন অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টি কিভাবে ইনভলভ হয় জি ম্যাম, এডুকেশন ব্যবস্থাটা ম্যাম, এডুকেশনের সাথে ম্যাম প্রভাব পড়ে সেটা হচ্ছে ম্যাম ফার্স্ট অফ অল আমাদের এই টিম হোক আর বি টিম হোক ম্যাম, যেই টিমে হোক তারা ম্যাম ছাত্রলীগ সরি মানে যে একটা নীতি করে সেই হিসেবে ম্যাম আমাদের যে স্টুডেন্টদেরকে ম্যাম খারাপ করতেছে, তারা ম্যাম আমাদের স্টুডেন্টকে খারাপ ব্যবহার করতেছে। নাম্বার টু, আপনার এই যে দেখা গেছে ম্যাম যদি কোনো কোশ্চেন আসে দেখা গেছে যে ম্যাম জিএসসি এসএসসি ইন্টার তারপর দেখা গেছে যদি পরীক্ষা নেয় তো সেক্ষেত্রে তারা তারা তাদের ক্ষমতা অপব্যবহার করে তারা প্রশ্নগুলো ফাঁস করে, যে কারণে এডুকেশন সিস্টেমটা ম্যাম নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা ওকে সো মানে এডুকেশনের যে মানে পলিটিক্স এর যে মিসইউজের কারণে এডুকেশনের যে ক্ষতিটা হচ্ছে আপনারা আসলে সেটা মিন করেছেন এখানে এই তো জি জি ম্যাম। ম্যাম দ্যাটস আ গুড আইডিয়া ওকে সো আমি এবার চলে যাবো ব্রেকআউট রুম 1 এর কাছে এই ব্রেকআউট রুম 1টাই একটু আলাদা করা ছিল আপনারা হচ্ছে লাস্ট ক্লাসেও এই নেগেটিভ পার্ট গুলো নিয়ে কাজ করেছিলেন তাই না হ্যাঁ জি ম্যাম। আচ্ছা তো সেইটার বাহিরে কোনো নতুন পয়েন্ট এসেছে কি জি ম্যাম এসেছে, হুম যেমন একটা পয়েন্ট ম্যাম বের করেছে, political parties may have a personality statement that could affect the country. আচ্ছা এটাকে একটু আর এক্সপ্লেন করবেন মানে বাকিদের যদি বুঝি এই কারণে জি ম্যাম, এটা আমাদের যে ফারদিন বের করেছে, তো উনি যদি না করে তাহলে আমি করতেছি, আপনি কি আছেন? ফারদিন বলেন ফারদিনই বলবেন জি ম্যাম, আমাদের আসলে ম্যাম প্রথমে হচ্ছে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নিজেদের থেকে একটা করে স্টেটমেন্ট দেয় যে না এটা করতে হবে ওটা করতে হবে এভাবে করতে হবে, যেটা ম্যাম হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমাদের যারা সাধারণ জনগণ তাদের জন্য ব্যাপারটা আসলে মানে একসেপ্ট করাটা কষ্টকর হয়, কিন্তু তাও আমাদেরকে বিভিন্ন সময় একসেপ্ট করতে হয়, সেটা যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক বা যেটাই হোক। এটা হচ্ছে ম্যাম এটাকে ম্যাম আপনি একভাবে মানে পলিটিক্যাল পার্টির লোকদের ম্যাম পাওয়ারের মিস ইউজও বলতে পারেন, বা এটাকে ম্যাম আসলে ম্যাম অন্যভাবে যদি বলি তাহলে ম্যাম আপনার এটাকে কি বলে এনকারেজ করাপশনে বলা যায়, মানে এরকম আর কি ব্যাপারটা। তো হুইচ মিন্স আপনি বলতে চাচ্ছেন যে সামারাইজটা হচ্ছে কি বিষয়টা সামারটা হচ্ছে ম্যাম আপনার এটা আসলে
অনেক মানে কয়েকটা দিক দিয়ে যায় ব্যাপারটা আসলে স্টেটমেন্ট ম্যাম আসলে গভর্নমেন্ট হচ্ছে পলিটিক্যাল পার্টি হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে যে না তোমাদেরকে এটা করতে হবে বাট এটা আসলে ম্যাম অযৌক্তিক যেটা হচ্ছে ওরা ম্যাম এখন এটা হচ্ছে একদিক দিয়ে ওরা ম্যাম ওদের পাওয়ারের মিস ইউজও করতেছে আবার এটা আপনার কি বলে এটাকে ম্যাম করাপশনের দিক দিয়েও যাচ্ছে আবার এটা ম্যাম হতে পারে যে রুইন ইন্ডিভিজুয়ালিটি মানে তারা অন্যদের কথা ভাবতেছে না নিজেদের নিজেদের স্বার্থটা কথা তারা দেখতেছে স্বার্থটা এটা আপনি চিন্তা করে কাজ ম্যাম করছেন। আচ্ছা, মানে পুরোটাই আপনি জি এখানে ম্যাম কভার আপ করেছেন। আচ্ছা, সো আমি এইখানে যেটা আমি আসলে করতে চাচ্ছি, এটা ব্রেকআউট রুমটা দিব হচ্ছে কোশ্চেন অ্যান্সার মতো করে, অর্থাৎ ব্রেকআউট রুম দিলে তো আসলে ফাইল আপলোড করলে বাকিরা দেখতে পাবে না। তো এই অ্যাক্টিভিটিসটা হচ্ছে আমি আজকে দিব কোশ্চেন আপলোডের মতো করে, অর্থাৎ আপনারা যেটা কোশ্চেন থাকে না, সেক্ষেত্রে যেটা হয় আমি অপশনটা ওইভাবে ওপেন করে রাখবো, সো দ্যাট আপনাদের যেটা হবে যে বাকিরা ওই কোশ্চেন অ্যান্সার গুলো দেখতে পাবে। তো আজকে আপনারা আসলে ডেভেলপ করবেন, ডেভেলপ তো অলরেডি করে ফেলেছি, যে হোয়াট আর দ্য নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি। তো ওখান থেকে হচ্ছে গিয়ে এই যে বাকিদের অ্যান্সার গুলো আমরা নিজেরা অ্যান্সারটা তো ওখানে কোশ্চেন অ্যান্সারের সেট করবই, আর হচ্ছে গিয়ে বাকিদের অ্যান্সার গুলো আমরা একটু দেখবো, আমরা যখন ফাইনাল এক্সামের আগে আমাদের যখন হচ্ছে গিয়ে পড়বো, মানে ফাইনাল এক্সামের আগে আমাদের যখন হচ্ছে গিয়ে ইয়াটা থাকবে, তখন আমরা এই ফোল্ডারটা একটু দেখে নিলে দেখা যায় আমাদের ইজি হবে। লাস্ট ক্লাসে আমরা যেটা দিয়েছিলাম সেখানে ওটা তো যেহেতু ব্রেকআউট রুম একটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছে, সো দ্যাট যিনি আপলোড করেছে উনি শুধু নিজের ফোল্ডারটা দেখতে পাবেন। নেগেটিভ সাইড অফ ডেমোক্রেসি এরকম একটা ফোল্ডার দিয়ে দিয়েছিলাম, কোনো ডিউ ডেট ছিল না, এটা 5 জন সাবমিট করেছেন, যে 5 জন ছিলেন। তো এখন হচ্ছে কি, হ্যাঁ বলো। তো ওই ক্ষেত্রে যেটা হয় কি, ওই যে আমি বলছিলাম যে কেউ কিন্তু দেখতে পাবে না যে আপনার হচ্ছে গিয়ে নেগেটিভ সাইড গুলো কি, বা অন্যরা কিন্তু এটা কেউ দেখতে পাচ্ছে না। তো এখন আমি যেটা আসলে করবো, এখানে আপনাদের একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিচ্ছি, কিন্তু এইটা যেটা বলছিলাম যেটা কোশ্চেন আকারে দিচ্ছি, কিন্তু এটা আমাদের ওই ইয়ার আন্ডারেই থাকবে, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর আন্ডারেই থাকবে, ওখান থেকে মার্কসটা অ্যাডজাস্টমেন্ট ওই জায়গায় আসবে। তো সেখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আপনারা অ্যান্সারটা কোনো শর্ট অ্যান্সার আকারে, তো ওখানে 5টা পয়েন্ট লেখার জায়গা থাকবে, এবং অ্যান্সারটা আমি মানে অপশনটা এমন ভাবে দিয়ে দিয়েছি, সো স্টুডেন্ট ক্যান রিপ্লাই টু ইচ আদার, এবং আরেকটা অপশন দেওয়া আছে স্টুডেন্ট ক্যান এডিট দ্য অ্যান্সার। সো আপনি কিন্তু আপনি আপনার বাকি বন্ধুদেরও অ্যান্সারটা দেখতে পাবেন, বুঝতে পারছি? তো ওনাদের জি হচ্ছে জি গিয়ে অ্যান্সারটা মানে রিপ্লাই করা দরকার নেই, কিন্তু ওখান থেকে আপনি আইডিয়া নেবেন, এটাই বলতে চাচ্ছি। এবার আসি ব্রেকআউট রুমের তাহলে দরকার। ব্রেকআউট রুমের দরকারটা হচ্ছে গিয়ে ব্রেকআউট রুমের ওই যে বলছিলাম যে 5 জনের অ্যান্সারটা সেম হবে, মার্কসটা সেম হবে 5 জন। তো নিজেদের সাথে নিজেরা ডিসকাস করে এটা দেবেন। এটার জন্য ডিউ ডেটটা দিব হচ্ছে কি 2 দিন সময় দিব, মানে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। তো আজকে 6 তারিখ, তো 6 তারিখ ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত টাইম, তবে একটা টাইম ফ্রেম করে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি? ওকে, সো আজকে তাহলে এতটুকুই। আমরা আজকে আমি আরেকটা চ্যাপ্টার শুরু করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট। আমি ভাবলাম যে এটা একটা সেপারেট ক্লাসে স্টার্ট করি, ওইটা আমার অনেক পছন্দের টপিক। তো ওইটার জন্য হচ্ছে গিয়ে আমি আর ওটা এখন ক্লাসে রাখলাম না। তো এটা দিয়ে আমাদের আসলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা দেখবো যে আরবান গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের মধ্যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস আছে। মানে যেটা হচ্ছে গিয়ে যে আমরা হয়তো ঢাকা শহরে দেখি মানে ঢাকা শহরে আমরা সিটি কর্পোরেশন দেখি, গ্রামে কিন্তু সিটি কর্পোরেশন থাকে, গ্রামে থাকে হচ্ছে কি পৌরসভা, অনেক জায়গায় থাকে পৌরসভাও থাকে না, আমরা দেখি যে উপজেলা পরিষদ থাকে, বা ধরেন আমরা দেখি যে গ্রামে চেয়ারম্যান মেম্বার এরকম একটা ডেজিগনেশন ছিল, এখন আর সেটা নেই, গ্রামে এখন মেয়র থাকে। আবার ঢাকা সিটিতে যে সিটি কর্পোরেশন থাকেন তাকে আবার সিটি মেয়র বলছে। তো এরকম সেম ডেজিগনেশনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এই যে আরবান গভর্নমেন্টের স্ট্রাকচার একরকম হয়, লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচার আর এই যে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার, এগুলা নিয়ে আমরা অ্যাকচুয়ালি স্টাডি করবো ওখানে। এটাই আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো, এবং ইটস রিয়েলি ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমি বলবো অনেক কিছু নতুন নতুন জানতে পারবেন, যেটা হচ্ছে আর অলরেডি আপনাদের কোশ্চেনটা অ্যাসাইন করা হয়ে গেছে, তো ওটা অন টাইমে সাবমিট করে দিন। এটা জাস্ট গুগল ক্লাসরুমেই লিখতে হবে, তো ওখানে হচ্ছে এখানে খাতায় লেখার কোনো জায়গা নেই, জাস্ট হচ্ছে কি নিজের একটু ডিসকাস করে সেম পয়েন্টটা যাতে আসে। নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি দেখবেন যে এরকম একটা টাস্ক আমি দিয়ে রেখেছি। এবং আবারও বলছি যে আপনাদের যে এতগুলো ব্রেকআউট রুম, অলমোস্ট 6টা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস হয়েছে, এগুলো থেকে কিন্তু আপনাদের একটা বড় মার্কস 10 and 10 20 মার্কস হচ্ছে অ্যাডজাস্ট হয়ে আসবে, এই কারণে এটা দেওয়া।
ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকেন। আমি কি পলিটিক্যাল Ma'am, পার্টির স্লাইডটা শেয়ার করেছি? না ma'am। আচ্ছা, শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? জি ম্যাম, আমি বলেন। ভিডিও ম্যাম প্রেজেন্টেশন ম্যাম, আমি টপিকটা ম্যাম কিভাবে নিব? আচ্ছা, টপিক হচ্ছে গিয়ে আপনার ইচ্ছে। ইচ্ছে মিন্স হচ্ছে গিয়ে মিড থেকে বা ফাইনাল থেকে যে কোনো টপিক আপনারা হচ্ছেন গিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি মনে হয় সাপোজ আমি পলিটিক্যাল পার্টি নিয়ে এখন না হচ্ছে প্রেজেন্টেশন মেক করবো, আপনি সেটাই করতে পারেন। শুধু ওখানে একটা কন্ডিশন আছে যে ডিউরেশন অফ দ্য ভিডিও প্রেজেন্টেশন উইল বি 5 মিনিটস, ফর্মালে আসতে হবে, ভিডিও অ্যাপিয়ারেন্স আসতে হবে। এটুকু মেনটেন করে টপিকটা সিলেক্ট করে আপনি নিলেই দ্যাট উইল বি ওকে ফর। ম্যাম ভিডিও করে দিতে হবে আপনাকে? হ্যাঁ, প্রেজেন্টেশনটা মানে ভিডিও প্রেজেন্টেশনে যেমন আমরা হচ্ছে গিয়ে নরমালি যেটা Zoom এ হয় যে গিয়ে ভিডিও করবো? আমরা হচ্ছে গিয়ে ক্লাসে হচ্ছে কি হয় যে আমরা ক্লাসে একটা অনলাইনে ভিডিওটা জাস্ট অন করে প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি, এভাবে করি না? জাস্ট সেম জিনিসটাই আমরা হচ্ছে এখানে আপনার ভিডিও প্ল্যাটফর্মে নিজেরাই রেকর্ড করে আমাকে সাবমিট করব, এতটুকু, দুইটার মধ্যে ডিফারেন্স। বুঝেছি ma'am। বুঝলি ম্যাম? এখন Ma'am, আমার এখানে একটা কথা- এখানে জুম বা আদার্স আমি ওখানে অনেকগুলো অপশন বলেছি, এটা ইউজ করা ম্যান্ডেটরি না। আপনার যদি মনে হয় যে আমি জুম ইউজ করব না, জুম ইউজ করতে পারি না, সেক্ষেত্রে করবেন না। আপনার যদি মনে হয় যে আপনি জাস্ট হচ্ছে গিয়ে ইয়া ইউজ করবেন, লাইক মোবাইল ক্যামেরা ইউজ করে ভিডিওটা রেকর্ড করবেন আর আমাকে পাওয়ার পয়েন্ট স্লাইডটা পাঠিয়ে দেবেন, তাতেও হবে। এরকম করে ম্যান্ডেটরি বিষয় নাই যে ল্যাপটপ ইউজ করেই করতে হবে, জুম ইউজ করেই করতে হবে বা প্রেজে ইউজ করে করতে হবে। আপনার যেটা সুবিধা, আপনার যে কাছে যে রিসোর্স আছে সেটা ইউজ করে পারফেক্টলি যেই ভিডিও প্রেজেন্টেশনটা বানানো যায় সেটা বানাবেন। এটা আপনার প্রেজেন্টেশনে জাস্ট আপনি রেকর্ড করে আমাকে সেন্ড করছেন, এতটুকু। এবং যদি একবার মেক করার পরে যদি মনে হয় যে প্রেজেন্টেশনটা ভালো হয়নি, আপনি আবার মেক করে পাঠান, এইভাবে। আচ্ছা, আর একটা কার্ড কোশ্চেন ছিল, বলেন। ম্যাম আমি 211 ব্যাচের, আমার অ্যাডভাইজার আপনি, কিন্তু ম্যাম প্রি রেজিস্ট্রেশন করতে ভুলে গেছিলাম, তো এটা ম্যাম কি এখন কি আছে? প্রি রেজিস্ট্রেশন করার টাইম আছে? এক্সটেন্ড করেনি? না, শেষ ম্যাম 31 তারিখ। একটু ঝামেলা হয়ে যাবে, পরবর্তীতে দেখা যাবে যে কোর্স গুলো টিচার্স ইভালুয়েশনটা করে ফেলেন প্রপারলি, আর ওইটা তখন এই আগে আগে তাহলে অ্যাডভাইজিংটা করে ফেলেন, আদারওয়াইজ এই যে কোর্স গুলো পেতে তখন অসুবিধা হয় অনেক ক্ষেত্রে। এটাই ঝামেলাটা করবে বেশি। আচ্ছা, পলিটিক্যাল পার্টি স্লাইডটাও শেয়ার করে দিয়েছি, তো ওটা পেয়ে যাবেন ওখানে। ম্যাম এখন কি করব আমি? কোনো Teachers সমস্যা নাই, evaluation টা? মানে আপনাকে জাস্ট বলেছি যে অ্যাডভাইজিংটা আগে করে ফেলবেন, নেক্সট সেমিস্টারে অ্যাডভাইজিংটা একটু শুরুর দিকে জি। করবেন। আচ্ছা এটা বলছি যাতে ইয়াটা না হয়, কোনোভাবে কোর্সটা যাতে ড্রপ না হয়, মানে যে ধরেন ডিজায়ার কিছু কোর্স আছে এগুলো তাহলে পরবর্তীতে কোথায় যেটাতে প্রি রেজিস্ট্রেশন করেন এগুলা বাদ পড়ে যেতে পারে, ওটা বলছি। আচ্ছা সজীব বলেন। ম্যাম আমাদের যে ব্রেকআউট রুমের যেটা আপনি দিয়েছেন যে কোয়েশ্চেন টাইপ, আমরা একটা ছোট পয়েন্ট ওইটা লিখে তারপর ওটাকে কি ডিসকাস করে লিখে দিব ম্যাম? জাস্ট 5টা আচ্ছা পয়েন্ট লিখলেই হলো, আচ্ছা ম্যাম, শর্ট আর অ্যান্সার। ইন্ডিভিজুয়াল, হ্যাঁ ইন্ডিভিজুয়াল একজন করে একটা লিখে দিব, তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ইন্ডিভিজুয়াল, না সরি, ইন্ডিভিজুয়াল 5টা যে পয়েন্ট, সেই 5টা পয়েন্ট লিখবেন, কিন্তু কোনো এক্সপ্লানেশন নেই। কিন্তু আপনার ব্রেকআউট রুম আপনারা যে 4জন, পয়েন্ট গুলো যাতে সেম থাকে, ডিসকাশন গুলো আপনি হাতে একটা খাতায় একটু নোট ডাউন করে রাখতে পারেন, কারণ পরবর্তী এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। তো ওইটা ওখানে রাখলো, কিন্তু পয়েন্ট গুলো যাতে ওখানে থাকে। ম্যাম জাস্ট পয়েন্ট লিখে দিব, ওখানে এলাবোরেটলি লিখবো না? না, এলাবোরেশনের দরকার। আচ্ছা আচ্ছা, যদি থ্যাংক ইউ। খুবই ইচ্ছা করে তাহলে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স অ্যাড করতে পারেন, এটা খুব ইচ্ছে হয়, আদারওয়াইজ সমস্যা নেই, অপশন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, No, তাহলে ma'am. জি ম্যাম। ওকে, ভালো থাকেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ছিল